হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা পি ব্লকের ডিপিপি টুটা সম্পর্কে আলোচনা করব। তো এখানে সবথেকে প্রথমেই যে অ্যান্সারটা আমার কোশ্চেনটা রয়েছে যে নিচের অক্সাইডগুলির মধ্যে কোনটি উভধর্মী। তো অক্সাইডগুলোকে যদি আমরা পরপর গ্রুপ ওয়াইজ লিখি, N2O3, তার নিচে হবে ফসফরাস মানে P4O6, নাইট্রোজেন ফসফরাস, আর্সেনিকটা এখানে দেওয়া নেই। তো তারপরে আমার Sb4O6 রয়েছে, তারপর আমার রয়েছে Bi2O3। তো এক্ষেত্রে আমরা জানি যে অক্সাইড যৌগের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে যত যাওয়া হয় তত আমাদের অ্যাসিডিটি কমতে থাকে এবং ক্ষারকীয়তা বাড়তে থাকে। তো সেখানে আমরা দেখেছি, ক্লাস নোটসে আমাদের সুন্দরভাবে এটা আলোচনা করা হয়েছে যে প্রথম যে দুটো আমার যৌগ থাকে অক্সাইড যৌগ, এরা হচ্ছে অ্যাসিডিক মানে হচ্ছে আম্লিক। পরের দুটো মানে আর্সেনিক আর অ্যান্টিমনি, আর্সেনিকটা এখানে দেওয়া নেই, তো আর্সেনিক আর অ্যান্টিমনি এরা হচ্ছে উভধর্মী। এবং লাস্টের যেটা Bi2O3, এটা হচ্ছে বেসিক মানে হচ্ছে আমার ক্ষারীয়। তাহলে আমার এখানে চেয়েছে কোনটা, অ্যাম্ফোটারিক বা উভধর্মী চেয়েছে। তার মানে আমার আর্সেনিক আর অ্যান্টিমনি ঘটিত অক্সাইড যৌগগুলো আমার উভধর্মীর মধ্যে পড়বে। তাহলে এখানে আমার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে Sb4O6। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। N2O3 হচ্ছে অ্যাসিডিক, PO4O6 অ্যাসিডিক, Bi2O3 বেসিক, আর Sb4O6 হচ্ছে আমার উভধর্মী বা অ্যাম্ফোটারিক। নেক্সট হচ্ছে স্মেলিং সল্ট। স্মেলিং সল্ট হচ্ছে এক ধরনের অ্যামোনিয়া ঘটিত লবণ, যে লবণটা মানুষের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করতে কাজে লাগে। অর্থাৎ অজ্ঞান টজ্ঞানের পর যখন মানুষের জ্ঞান ফেরানোর জন্য বা সচেতনতা ফেরানোর জন্য যে সল্ট ব্যবহার করা হয় সেটাই হচ্ছে স্মেলিং সল্ট। খুব উগ্র অ্যামোনিয়া ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট এই সল্ট, এটার নাম হচ্ছে স্মেলিং সল্ট। অর্থাৎ এর উপাদান হচ্ছে একটা অ্যামোনিয়াম কার্বনেট বা অ্যামোনিয়া লবণ। আচ্ছা, বাকিগুলোতে কোনোটাতেই অ্যামোনিয়া নেই, তো বাকি অপশানগুলো হলো না। নেক্সট হচ্ছে হোম সংকেতে কী কী ব্যবহার করা হয়। তো হোম সংকেতে তো আমরা খুব ভালো করেই জানি যে PH3 এটা তো ব্যবহার করাই হয়। PH3-র মধ্যে তো আমরা জানি যে P2H4 মিশে থাকে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি P2H4-এর জন্যই আগুনটা জ্বলে এবং সাদা ধোঁয়া টোয়া পরবর্তীকালে উৎপন্ন হয়। আর অ্যাসিটিলিন, এটা তো আমাদের সেই ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি হয়। তাহলে এই অ্যাসিটিলিনটা তৈরি হয় আমাদের CaC2 থেকে, এটা আমরা খুব ভালো করে জানি। আর Ca3P2 থেকে আমার তৈরি হয় ফসফিন, যার জন্য অপদ্রব্য হিসাবে P2H4 মিশে থাকে। তাহলে হোম সংকেতে আমাদের মোটামুটি ABC সবগুলোই থাকে বা উৎপন্ন হয়। নাইট্রোজেনের কোন হ্যালাইডটা আর্দ্র বিশ্লেষিত হয় না। আমরা খুব ভালো করেই জানি NH3 এবং NF3 এরা জেনারেলি আর্দ্র বিশ্লেষিত হয় না, এবং হ্যালাইডগুলোর মধ্যে আমাদের NF3 আসছে, ঠিক আছে। তো NF3 আমাদের আর্দ্র বিশ্লেষিত হয় না, কারণ এর ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, কিন্তু ক্লোরিন, আয়োডিন এবং ব্রোমিন এদের ভ্যাকেন্ট ডি অরবিটাল রয়েছে, তাই এরা আর্দ্র বিশ্লেষিত হলেও কিন্তু আমাদের NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না। বেশ, নেক্সট আমরা চলে আসছি 5-এর প্রশ্নটাতে, কোনটাতে পি এর সাথে হাইড্রোজেনের ডাইরেক্ট বন্ড নেই, ঠিক আছে। তো এটার অ্যান্সার কোনটা হবে, 5-এর যেটা অ্যান্সার হবে আমাদের লাস্টের অপশানটা অর্থোফসফরিক অ্যাসিড। তার কারণ এর গঠনই আমরা দেখেছি যে এখানে পি ডবল বন্ড ও থাকে, ঠিক আছে, পি ডবল বন্ড ও OH, এখানেও একটা OH থাকে আর একটা OH থাকে। ফসফরাসের 5টা বন্ড বা 5টা ভ্যালেন্সি, আমাদের 3খানা OH বন্ড দ্বারা যুক্ত থাকে আর একটা ডবল বন্ড ও থাকে। তাহলে এখানে আমাদের এই গঠনটাতে দেখতে পাচ্ছি পি এর সাথে ডাইরেক্ট কোনো হাইড্রোজেন বন্ড নেই, যেখানে H3PO2 এর ক্ষেত্রে আমরা জানি যে এটা হাইপোফসফরাস অ্যাসিড, তারপরেরটা হচ্ছে অর্থোফসফরাস অ্যাসিড। এদের ক্ষেত্রে প্রথমটাতে আমাদের দুটো হাইড্রোজেন বন্ড থাকে, তারপরটাতে একটা হাইড্রোজেন বন্ড থাকে, আর লাস্টেরটাতে থাকে না। আমরা যদি এই গঠনটার কথা দেখি যে H4P2O5, তাহলে এখানেও আমাদের হাইড্রোজেন বন্ড থাকে পি এর সাথে হাইড্রোজেন, যেমন পি ডবল বন্ড OH, পি ডবল বন্ড OH। আচ্ছা, আমাদের আর দুটো হাইড্রোজেন এক্সট্রা আছে, দুটো হাইড্রোজেনকে আমরা দুটো পি এর সাথে বসালাম আর মাঝখানে অক্সিজেন দ্বারা এটাকে লিঙ্কেজ করলাম। তাহলে এই ABC 3টে অপশানেই আমরা দেখতে পাচ্ছি পিএইচ বন্ড রয়েছে, শুধু একটাতেই নেই, লাস্টেরটাতে। বেশ, অর্থাৎ H3PO4 বা অর্থোফসফরিক অ্যাসিডে। নেক্সট হচ্ছে P4O10-এ কতগুলো সিগমা বন্ড রয়েছে। এখানে অ্যান্সার হবে আমাদের 16, মানে হচ্ছে 16। P4O10-এর গঠনটা আমরা দেখলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই হচ্ছে P4O10-এর গঠন, এটাও দেখবে খুব সুন্দরভাবে আগের ভিডিওতে আমাদের আলোচনা করা রয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি P4O6-এর গঠন, ঠিক আছে। 4টে পি রয়েছে আর 6টা দেখো ও রয়েছে। তো এই পিগুলোর সাথে যখন আমরা ডবল বন্ড ও করে দেবো তখন আমাদের এটা হয়ে যাবে অটোমেটিক P4O10। তাহলে আমাদের এখানে সিগমা বন্ড কটা আছে আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, আর এই যে ডবল বন্ডগুলো আছে বাইরে সেখানে একটা করে করে সিগমা বন্ড আছে আর একটা করে পাই আছে। তাহলে এখানে 16টা সিগমা বন্ড এবং 4টে পাই বন্ড আমার উপস্থিত।
বেশ, এটা গেল। সাতেরটা, ফসফরাসের অক্সো অ্যাসিডগুলির শক্তির মাত্রার ক্রম কী? সবথেকে বেশি শক্তিশালী হচ্ছে H3PO4, তারপরে H3PO3, তারপরে H3PO2। এটা খেয়াল রাখবে। অক্সিডেশন স্টেট সবথেকে বেশি কার? H3PO4-এর, তারপরে H3PO3-তে, তারপরে হচ্ছে H3PO2-তে। আর যদি আমাদের এই অর্ডারটা চাই যে বিজারণ ক্ষমতা, তাহলে আমাদের এর অর্ডারটা হয়ে যাবে উল্টো। এটাও আমরা আলোচনা করেছি আগেতে, H3PO3, H3PO4। যে কোনো কোশ্চেন এখান থেকে আসতে পারে, প্রত্যেকটাই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আর যদি অ্যাসিডিটির অর্ডার আসে তাহলে এক্ষেত্রে আমাদেরকে এই একই অর্ডার হবে, H3PO2, H3PO3, H3PO4। জেনারেলি মনে হয় যে অক্সিডেশন স্টেট বেশি হলে অ্যাসিডিটি বেশি হবে, তো এক্ষেত্রে কিন্তু অর্ডারটা উল্টো, কারণ ব্যাখ্যাটা আমরা আগের ভিডিওতে করেছি। ঠিক আছে, তো এখানে আর অত ডিটেলসে আলোচনা করছি না, তোমরা আগের যেখানে মেনলি আমাদের গ্রুপ 15 পড়ানো হয়েছে সেখানে এই ব্যাখ্যাটা পেয়ে যাবে। বেশ, নেক্সট হচ্ছে 8-এর প্রশ্নটা, কোনটি অ্যামোনিয়ার সাথে বিক্রিয়াতে কালো অদক্ষেপ উৎপন্ন করে? Hg2Cl2, ক্লাস 10 লেভেলের প্রশ্ন এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 8-এর পরে হচ্ছে 9-এরটা, জিঙ্ক অতি লঘু নাইট্রিক অ্যাসিড। আমরা দেখেছিলাম যে জিঙ্কের সাথে 4 রকম নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়, গাঢ়, মধ্যম গাঢ়, লঘু, অতি লঘু। প্রথমটাতে তৈরি হয় NO2, তারপরেরটাতে NO, তারপরেরটাতে N2O, লাস্টেরটাতে তৈরি হয় NH4NO3। তাহলে এখানে আমার উত্তর চলে আসবে কোনটা? 2 নাম্বার অপশান, অর্থাৎ NH4NO3। আচ্ছা, কোনটির ক্ষেত্রে ফসফরাসের যে সবুজ অনুপ্রভাটা দেখি কার ক্ষেত্রে? খুব ভালো করেই জানি যে সাদা ফসফরাসের ক্ষেত্রে এই ফসফোরেসেন্স বা সবুজ অনুপ্রভা আমাদের দেখা যায়। আচ্ছা, ফসফরাসের সাথে কার বিক্রিয়াতে P4O6 উৎপন্ন হয়? তো এটা আমরা পড়েছিলাম, লিমিটেড অক্সিজেন। আর যদি এক্সেস হয়ে যায় তাহলে আমাদের P4O10 তৈরি হয়। তো লিমিটেড অক্সিজেন মানে অক্সিজেনের সাথে সেখানে আমার নাইট্রোজেন গ্যাসটাও মিশ্রিত থাকবে। ঠিক আছে, এই অ্যান্সারটা খেয়াল রাখবে। এটা যদি অপশান হিসেবে থাকে এটা, আর যদি লিমিটেড দেয় তাহলে লিমিটেডে দাগ দেবে, এটা তখন থাকবে না অপশানে। আচ্ছা, NCl3 জল দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়ে HOCl তৈরি করে, কিন্তু আমাদের PCl3 HCl উৎপন্ন করে। তার একটাই কারণ, NCl3-র ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডি অরবিটাল নেই, তাই এরকম বিক্রিয়াটা ঘটে। এবং ফসফরাসের ক্ষেত্রে ডি অরবিটাল থাকার জন্য, ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকার জন্য আমাদের এখানে যে প্রোডাক্টটা উৎপন্ন হয় সেখানে H3PO3 এবং HCl আমাদের উৎপন্ন হয়, কিন্তু NCl3-র ক্ষেত্রে সেই জিনিসটা আমাদের তৈরি হয় না আর কি। ঠিক আছে, ওখানে অ্যামোনিয়া এবং HOCl উৎপন্ন হয়। কোনটির বিজারণ ধর্ম সর্বাধিক? বিজারণ ধর্ম আমরা কি জানি, কি হিসাবে আমরা দেখি বিজারণ ধর্মের যে ব্যাপারটা, যে এখানে আমাদের যে স্ট্রাকচারগুলো দেওয়া রয়েছে, H3PO2, H3PO3, H4P2O6, যে গঠনগুলো আমার দেওয়া রয়েছে, যার ক্ষেত্রে যত বেশি পি এর সাথে H বন্ড থাকে তার বিজারণ ধর্ম তত বেশি হয়, কারণ সে তত বেশি জায়মান হাইড্রোজেন তৈরি করতে পারে, তাই নিজে জারিত হয় এবং অপরকে বিজারিত করতে পারে। ঠিক আছে, তো H3PO2 এর ক্ষেত্রে আমরা যে গঠনটা সেটা আমরা খুব ভালো করেই জানি যে এখানে 2খানা পি এর সাথে হাইড্রোজেন বন্ড থাকে, ফলে এর ক্ষেত্রে বিজারণ ধর্মের যে মান সেটা হবে সর্বাধিক। অর্থাৎ এই যে দুটো হাইড্রোজেন আমরা পেলাম, এই হাইড্রোজেনগুলো যেহেতু ফসফরাস আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা প্রায় সেম এবং দুটোকেই আমরা 2.1-এর কাছাকাছি ধরে নিই, তাই এখানে H+ রূপে এগুলো বেরোতে পারে না, এগুলো জার্মান হাইড্রোজেন রূপে বেরোয়। জার্মান হাইড্রোজেন রূপে বেরোলে H3PO2 সহজেই জারিত হবে এবং অপরকে বিজারিত করবে, তাই এর বিজারণ ধর্ম হবে সর্বাধিক। তাই সহজে আমরা মনে রাখবো, যে ক্ষেত্রে পিএইচ বন্ধনের সংখ্যা সর্বোচ্চ তার বিজারণ ধর্ম সর্বাধিক। নেক্সট হচ্ছে সোডিয়াম নাইট্রেট NaNO3 এর সাথে জিঙ্ক এবং NaOH, জিঙ্ক এবং NaOH এর বিক্রিয়াতে আমাদের Na2ZNO2 তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে আর জল তৈরি হবে। এই গেল। তাহলে এখানে যে গ্যাসটা উৎপন্ন হলো সেই গ্যাসটার নাম হচ্ছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া গ্যাস যখন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে তখন এখান থেকে আমার তৈরি হয় NaNH2। ঠিক আছে, NaNH2 আমার ফর্মেশন হয় এবং তার সাথে সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। NaNH2 এবং হাইড্রোজেন গ্যাস আমার এখানে উৎপন্ন হয়। ঠিক আছে, যদি একটু ব্যালেন্স করতে চাই তাহলে আমরা এইভাবে ব্যালেন্সটাকে করতে পারি। আচ্ছা, তাহলে এখানে যে দুটো গ্যাস আমার উৎপন্ন হলো, প্রথমে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন, তারপরে আমার প্রথম অপশানটা। আচ্ছা, NF5 কেন গঠিত হয় না? আমরা খুব ভালো করে জানি যে নাইট্রোজেনের সর্বোচ্চ সমযোজ্যতা হচ্ছে 4, নাইট্রোজেনের ক্ষেত্রে 5 নম্বর সমযোজ্যতা দেখা যায় না। নাইট্রোজেন ক্যান নেভার বি পেন্টাভ্যালেন্ট।
তো এর মেন কারণ হচ্ছে নাইট্রোজেনে কোনো ডি অরবিটাল থাকে না। যদি ডি অরবিটাল থাকতো তাহলে নাইট্রোজেন তার ভ্যালেন্সিটাকে এক্সপেন্ড করে NF5 করতে পারতো বা সমযোজ্যতা 5-এ পৌঁছাতে পারতো, যেমনটা ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এরা সব পারে আর কি। আচ্ছা, H2SO8 কথা বলেছে, মার্শাল অ্যাসিডের কথা বলেছে, সালফারের জারণ সংখ্যা চেয়েছে। আমরা নর্মাল নিয়মে করলে এটা -16 করে দেবো, এটাকে 2 করে দেবো, এটাকে +14 করে দেবো, তাহলে H2-র জন্য 14, একটার জন্য +7 করে দেবো। কিন্তু ভুল এটা, কারণ সালফারের ক্ষেত্রে এর অক্সিডেশন স্টেট 6-এর বেশি হতে পারে না। তাই এক্ষেত্রে আমাদেরকে H2SO8-এর স্ট্রাকচারটা আঁকতে হবে। কী করে আমরা আঁকবো H2SO8-এর স্ট্রাকচার? আচ্ছা, মার্শাল অ্যাসিড বা পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এখানে একটা থাকবে, আমরা খুব ভালো করে জানি। তাহলে প্রথমে আমরা স্ট্রাকচার আঁকতে গেলে এইভাবে আমরা স্ট্রাকচারটাকে ড্র করার চেষ্টা করি। আচ্ছা, দুটো হাইড্রোজেন এখানে আমার কাভার হয়ে গেছে, অক্সিজেন আমার এখানে টোটাল 6টা কাভার হয়ে গেছে, মাঝখানটাতে আমাদের এখানে পারক্সো লিঙ্কেজ করে দিলাম। এবার এই যে সালফারটা আমরা পেলাম, এই সালফারটার আমরা কি করব, সালফারের অক্সিডেশন স্টেটটাকে আমরা বের করব। কি করে বের করব? দেখো, অক্সিডেশন স্টেট বের করার নিয়ম হচ্ছে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ওপরটার বেশি, ওই জন্য এটা -2 হবে, তাহলে সালফারটা +2 হবে। এখানে অক্সিজেনটা -1 হবে, তাহলে সালফারটা +1 হবে, যেহেতু সিঙ্গেল বন্ড আছে। আবার এখানটা -2 হবে, এখানটা সালফারের জন্য +2 হবে। আর এদিক থেকে যদি দেখি, এই যে ডান দিকের বন্ডটা রয়েছে, এখানে অক্সিজেনটা -1, তাহলে সালফারটা আবার +1। তাহলে আমার এখানে টোটাল আমি সালফারের জন্য যে অক্সিডেশন স্টেটটা পেলাম সেটা হচ্ছে এই পোর্শনটা। কী কী পেলাম? +2 +2 +1 +1। তার মানে টোটালটা আমার কত হয়ে গেল? টোটালটা আমার হয়ে গেল +6। ঠিক আছে, বেশ। তাহলে সালফারের জারণ স্তর কত হয়ে গেল? +6। এই পাশেরটাও +6 হবে আর ওই ধারেরটাও +6 হবে। বেশ, তাহলে এইভাবে আমরা ইজিলি অ্যান্সারটাকে দাঁড় করাতে পারবো। প্রসেসটা বোঝা গেল? এই লাল লিটমাস কাগজকে জলে ভিজিয়ে ওজোন গ্যাসের সংস্পর্শে আনা হলে লাল লিটমাস কাগজ দেখা যায় বর্ণহীন হয়, এটা খেয়াল রাখবে। তার কারণটা হচ্ছে ওজনের একটা ধর্ম আছে, সেই ওজনের ধর্মটা হচ্ছে বিরঞ্জন ধর্ম। ঠিক যে বিরঞ্জন ধর্মটা আমরা SO2Cl2 এর ক্ষেত্রে দেখেছি, ঠিক সেই বিরঞ্জন ধর্মটা ওজনের ক্ষেত্রে দেখা যায়, জারণ প্রক্রিয়ার মাধ্যমে ঘটে। কারণ ওজনটা শত বিয়োজিত হয়ে O2 এবং ওতে পরিণত হয়। এই যে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হলো, এই জায়মান অক্সিজেনটা শত জারণের মাধ্যমে বা জারণ প্রক্রিয়ার মাধ্যমে বিরঞ্জন ধর্ম ঘটায়। আমরা এর আগে পড়েছি গ্রুপ 17-এ Cl2 এর ক্ষেত্রে কি হয়, জারণ প্রক্রিয়াতে বিরঞ্জন ঘটে, SO2 এর ক্ষেত্রে বিজারণ প্রক্রিয়াতে বিরঞ্জন ঘটে, এবং ওজনের ক্ষেত্রে শত জারণ প্রক্রিয়াতে বা সিম্পলি জারণ প্রক্রিয়াতে আমাদের বিরঞ্জন ধর্ম ঘটে। অর্থাৎ ওজনের মধ্যেও বিরঞ্জন ধর্ম আছে, কোনো রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে। বেশ, তাই লাল লিটমাস কাগজ কী হয়ে যাবে? ওজোন গ্যাসের সংস্পর্শে বিরঞ্জিত হয়ে কী কালার হয়ে যাবে? বর্ণহীন হয়ে যাবে। বেশ, বোঝা গেল ব্যাপারটা। K2Cr2O7 এর জলীয় দ্রবণে যদি আমরা SO2 গ্যাস চালনা করি, এই বিক্রিয়াটা আমরা পড়েছি, K2CrO4 তৈরি হবে, Cr2SO4 তৈরি হবে, যার কালারটা হচ্ছে সবুজ কালার। খুব ইম্পর্ট্যান্ট রিয়েকশন। ওখানে আরও যে কটা রিয়েকশন আছে খাতা নোটসে দেখবে, সেগুলো বাকিগুলোও করে রাখবে। আচ্ছা, নিচের কোন অক্সো অ্যাসিডে পারক্স বন্ধন থাকে? একটু আগে আমরা পড়লাম মার্শাল অ্যাসিড, যেখানে আমাদের পারক্সো লিঙ্কেজ থাকবে। দুটো জিনিসে পারক্সো লিঙ্কেজ থাকবে, খেয়াল রাখবে। একটা হচ্ছে পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড যেটাকে বলা হয়, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি H2SO5, ওটা একটা এক্সাম্পল যেটা আমার অপশানের মধ্যে নেই। আরেকটা অপশান হচ্ছে আমার H2SO8, যেটাকে আমাদের বলা হয় পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড বা মার্শালের অ্যাসিড। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি গ্যাস বিজারণ দ্বারা এবং অপর একটি গ্যাস জারণ দ্বারা বিরঞ্জিত করে। বিজারণ দ্বারা করে SO2, জারণ দ্বারা করে Cl2। খুব সহজে আমরা এই অ্যান্সারটা করতে পারলাম। নিচের কোন যৌগটা সাধারণ উষ্ণতায় অক্সিজেন প্রস্তুতিতে ব্যবহৃত হয়? আমরা জানি KMnO4 থেকে যখন করা হয়, K2MnO4, MnO2 এবং O2 উৎপন্ন হয়, তখন হিট দিতে হয়। পটাশিয়াম ডাইক্রোমেটের মাধ্যমে যখন করা হয়, তখনও হিট দিতে হয়। লেড নাইট্রেটকে হিট দিতে হয়, KClO3-কে হিট দিতে হয়, Pb3O4-কে হিট দিতে হয়। কিন্তু সোডিয়াম পারঅক্সাইড থেকে যেহেতু এটা আনস্টেবল সাধারণ তাপমাত্রায়, তাই নর্মাল টেম্পারেচারে এখান থেকে আমাদের অক্সিজেন তৈরি হয়। নেক্সট হচ্ছে SO2 আর Cl2 মিলে কি তৈরি হবে? SO2Cl2 যৌগ তৈরি হবে। সহজ প্রশ্ন। যে যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা +2, আমরা জেনারেলি অক্সিজেনের জারণ সংখ্যা কত দেখি? অক্সিজেনের জারণ সংখ্যা আমরা দেখি -2, পার অক্সাইডের ক্ষেত্রে -1,
সুপার অক্সাইডের ক্ষেত্রে -½ আর ফ্লোরিনের সাথে যখন যুক্ত হয় তখন কখনো হয় +1 কখনো হয় +2। তো এই যে আমার OF2 যৌগটা রয়েছে এই যৌগটাতে দেখা যাচ্ছে যে অক্সিজেনের জারণ সংখ্যা আমার +2 হচ্ছে। তার কারণটা হচ্ছে এই যে OF2 দুটো এফের জন্য -2, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে একটা এফের জন্য -1, দুটোর জন্য -2, তাহলে অক্সিজেনের জন্য আমার +2। ব্যাস, ইজিলি আমরা দেখতে পেলাম। আর যদি আমরা O2F2 করি তাহলে দুটোর জন্য -2, তাহলে O2-র জন্য +2, তাহলে একটা অক্সিজেনের জন্য +1, তাহলে +1 হতে গেলে আমরা যৌগটাকে তখন সেক্ষেত্রে O2F2 করতে পারি। সুপার অক্সাইডের ক্ষেত্রে আমরা KO2 যৌগটাকে চিনি, পার অক্সাইডের ক্ষেত্রে আমরা Na2O2কে চিনি, আর অক্সাইডের ক্ষেত্রে তো নর্মাল যে কোনো অক্সাইড আমরা এক্ষেত্রে যে কোনো যৌগ আমরা অক্সাইড হিসাবে নিতে পারি। এটা নিয়ে তো কোনো আমার সমস্যা কিছু নেই, অক্সাইড হচ্ছে বাকি সবাই অক্সাইড গঠন করে। বেশ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট আমরা চলে আসছি পরের প্রশ্নতে। সালফারের নিয়তকার উপভেদ। দেখো, প্লাস্টিক সালফার যেটাকে গামা সালফার বলা হচ্ছে এটা কিন্তু অনিয়তকার উপভেদ। তাহলে নিয়তকার কোনটা? রোম্বিক সালফার, মানে যেটাকে আলফা সালফার বলা হয়। আরেকটা নিয়তকার হয় যেটাকে বিটা সালফার, মানে মনোক্লিনিক সালফার যেটাকে বলা হয়। তো সেটা তো আমার এখানে অপশানে নেই, তো আমার ঠিক আছে, আমি এখানে রোম্বিক সালফারটাকে অ্যান্সার করলাম। নেক্সট প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, মার্শালের অ্যাসিড আবারও এসেছে, H2S2O8 পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার আসছে। গাঢ় H2SO4-এর সংস্পর্শে কাঠ কালো হয়ে যায় কেন? কাঠের মধ্যে থাকে সেলুলোজ, আমরা জানি যে সেলুলোজ কাঠের মধ্যে থাকে। আচ্ছা বেশ, সেলুলোজের মধ্যে আবার কী কী থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে। তো গাঢ় H2SO4-এর প্রেজেন্সে আমরা জানি যে জল বের হয়ে যায়। গাঢ় H2SO4-এর ধর্মই হচ্ছে জলটাকে শোষণ করে নেয়, আমরা অর্গ্যানিকের বিভিন্ন রিয়েকশনে পড়েছি। তাই H2SO4-এর এই যে জল শোষণ করার ধর্ম, জলটাকে বের করে ফেলার ধর্ম, এই ধর্মের জন্য কি হয়, এটা শুধুমাত্র জলটা বেরিয়ে গেলে কার্বনটা পড়ে থাকে, কার্বন পড়ে থাকার জন্য কাঠটা কী হয়ে যায়? কালো হয়ে যায়। গভীর সমুদ্রের ডুবুরিরা কোন দুটি গ্যাসের মিশ্রণ ব্যবহার করেন? অক্সিজেন এবং হিলিয়াম। এটা আমরা অনেক নিচু ক্লাস থেকে জেনে আসছি যে O2 এবং হিলিয়ামের মিশ্রণ ডুবুরিরা ব্যবহার করেন। ওজনের সাথে কোন যৌগের বিক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় না? H2S, PbS এবং NaNO2 সবার সাথে বিক্রিয়াতে O2 গ্যাস উৎপন্ন হয়, শুধু SO2 এর সাথে বিক্রিয়াতে SO3 উৎপন্ন হয়ে যায়। ঠিক আছে, এখানে বিক্রিয়াটাতে SO3 হয়, কোনো রকম অক্সিজেন গ্যাস নির্গত হয় না। আচ্ছা, কোনটি সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য? জারক দ্রব্য মানে কি? অপরকে জারিত করবে, নিজে বিজারিত হবে। আচ্ছা, জারক দ্রব্য মানে তার জারণ ধর্ম বর্তমান থাকবে। জারণ ধর্ম আমরা জানি বাঁ দিক থেকে ডান দিকে বাড়ে আর নিচের দিকে কমে। তাহলে নিচের দিকে কমে মানে সব থেকে বেশি হবে F2, তার থেকে কম হবে Cl2, তার থেকে কম হবে Br2, তার থেকে কম হবে I2। HBr এর সাথে কার বিক্রিয়াতে ব্রোমিন নির্গত করতে পারবে? কে ব্রোমিনটাকে নির্গত করতে পারবে? দেখো, এখানে আমরা একটা জিনিস পড়েছিলাম যে জারণ ধর্মের অর্ডার হচ্ছে F2, Cl2, Br2, I2। তাহলে F2 এর জারণ ধর্ম সবচেয়ে বেশি, তাই F2 HCl, HBr, HI সবাইকে জারিত করে Cl2, Br2, I2-তে পরিণত করতে পারে। আচ্ছা, Cl2 কাকে পারবে? F2-কে তো, মানে HF-কে তো F2 করতে পারবে না, তাহলে Cl2 কাকে কাকে করতে পারবে? HBrকে Br2-তে পরিণত করতে পারবে এবং HIকে I2-তে পরিণত করতে পারবে, মানে জারিত করতে পারবে। আর Br2 কাকে করতে পারবে? শুধু HIকে I2-তে করতে পারবে, আর I2 কাউকে পারবে না। তাহলে F2 পারবে 3 জনাকে, Cl2 পারবে 2 জনাকে, Br2 পারবে 1 জনাকে, I2 কাউকে পারবে না। তো এখানে আমাদের HBrকে কিসে পরিণত করতে বলেছে? Br2-তে। HBrকে Br2-তে পরিণত করতে গেলে তার আগে যারা আছে তারা পারবে, মানে ফ্লোরিন আর ক্লোরিন পারবে। তো F2 তো আমার এখানে অপশান নেই, তাহলে আমার এখানে Cl2 অপশান আছে, Cl2-তে দাগ দিলাম। যদি F2 থাকতো তাহলে F2টাও হতো, কারণ F2 HCl থেকে Cl2 করতে পারে, HBr থেকে Br2 করতে পারে, HI থেকে I2 করতে পারে। ঠিক আছে, আর Cl2টা কী করতে পারে? HBr থেকে Br2, HI থেকে I2, যে দুটো আমরা এখানে লিখলাম। আর Br2টা করতে পারে HI থেকে I2, খেয়াল রাখবে এটা। ঠিক আছে, এটা আলোচনা করা হয়েছে আমাদের ক্লাসে। নিচের কোন ইন্টারহ্যালোজেন যৌগটির মানে অস্তিত্ব নেই? এই আগের ভিডিওতে আমরা এটা দেখছিলাম যে ICl4, এটা অস্তিত্ব নেই, কারণ X-4 বলে আমাদের কোনো ইন্টারহ্যালোজেন হয় না। বাকিগুলো হবে, কোনো অসুবিধার কিছু নেই। রুলস মেনটেন করছে, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা কম এবং সাইজে বড়, প্রত্যেকটাতেই মেনটেন করেছে, লাস্টেরটা মেনটেনও করেনি। আর 4টে প্রান্তীয় পরমাণু দিয়ে আমার যৌগ হয় না ইন্টারহ্যালোজেন। ICl এর আদ্র বিশ্লেষণে কী যৌগ আমার তৈরি হবে? ঠিক আছে, ICl
ICl প্লাস জল। ICl থেকে আমরা কী পাবো? I প্লাস আর Cl মাইনাস পাবো। আর জল থেকে আমরা কী পাবো? H প্লাস আর OH মাইনাস পাবো। তাহলে ICl এর I প্লাসটা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে IOH তৈরি করবে, আর H প্লাসটা Cl মাইনাসের সাথে যুক্ত হয়ে HCl তৈরি করবে। তাহলে আমার অপশান হিসেবে চলে আসবে সি এরটা, A এবং B উভয়ই তৈরি হবে। ঠান্ডা এবং লঘু ক্ষার দ্রবণের মধ্য দিয়ে, মানে NaOH, ঠান্ডা এবং লঘু ক্ষার দ্রবণের মধ্য দিয়ে Cl2 যোগ করলে দেখবে এই রিয়েকশানটা আমরা নোটসে লিখে রেখেছি। আচ্ছা, কি তৈরি হয় আমার এখানে? ঠান্ডা ও লঘু ক্ষার দ্রবণের মধ্য দিয়ে যখন ক্লোরিন গ্যাস চালনা করা হয় তখন NaCl তৈরি হয় আর NaOCl তৈরি হয়। ঠিক আছে। আর যখন উত্তপ্ত এবং গাঢ় ক্ষারের মধ্য দিয়ে চালনা করা হয় তখন কি হয়? NaCl এবং NaClO3 উৎপন্ন হয়। তো যাই হোক, আমাদের এখানে NaCl মানে হচ্ছে Cl মাইনাস আর NaOCl মানে হচ্ছে OCl মাইনাস। তাহলে আমার সি এর অপশানটা আমার এখানে উত্তর হলো। ঠিক আছে। আর যদি ওই আমাদের গাঢ় এবং উত্তপ্ত দিত তাহলে বি এর অপশানটা তখন হতো আর কি। তো যাই হোক, পরের প্রশ্ন হচ্ছে রেড ফসফরাস এবং ব্রোমিনের বিক্রিয়াতে যদি আমরা জল যোগ করি তাহলে এখানে দেখা যায় HBr উৎপন্ন হয়। রিয়েকশানটা খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে Na2H2O3 প্লাস I2 Na2S4O6 আর NaI উৎপন্ন হচ্ছে। এখানে সোডিয়াম থায়োসালফেটের তুল্যাঙ্ক ভারটা জানতে চেয়েছে। তো এখানে যদি আমরা অক্সিডেশন স্টেটের চেঞ্জটা দেখি তো এখানে 3টা অক্সিজেনের জন্য -6, এখানে +2 সোডিয়ামের জন্য, তাহলে সালফার দুটোর জন্য হচ্ছে +4। এখানে এটা হচ্ছে -12 +2 তাহলে +10, তাহলে দুটো সোডিয়ামের জন্য এখানে +4 হচ্ছে, তাহলে ডান দিকে দুটো সোডিয়ামের জন্য +5 হবে। তাহলে দুটো সালফারের জন্য, এখানে দুটো সালফারের জন্য +4, তাহলে ডান দিকটাতে দুটো সালফারের জন্য আমার +5 হবে। তাহলে যখন আমরা 1 মোলের কথা বলবো তখন তার আণবিক ওজনটা সোডিয়াম থায়োসালফেটের হয়ে যাবে M। আচ্ছা, এখানে কতটা? 1 মোলের জন্য আমার এখানে +4 থেকে +5 চেঞ্জ হচ্ছে। 1 মোল মানে দুটো সালফারের কথা বলছি আমি। তো এখানে আমাদের যেহেতু 1 ঘর অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে তাহলে M/1, তার মানে আমার অপশানটা চলে আসবে কত? সি এরটা। পরের প্রশ্ন হচ্ছে নিচের কোন হ্যালোজেন পরমাণুর ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? আমরা খুব ভালো করেই জানি, প্রথমে হচ্ছে ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, তারপরে অ্যাস্টাটিন। কার রাসায়নিক সক্রিয়তা সর্বাধিক? আমরা জানি ইন্টার হ্যালোজেন মৌলের রাসায়নিক সক্রিয়তা বেশি হয়। কার তুলনায়? নর্মাল হ্যালোজেনের তুলনায়। কারণ এখানে ওভারল্যাপটা অতটা ভালো হয় না, তাই বন্ধন বিয়োজন শক্তির মানটা কম, তাই বন্ডটাকে সহজে ভাঙা যায়, তাই রাসায়নিক সক্রিয়তা সর্বাধিক হয়। ক্লোরিনের বিরঞ্জন ধর্মের কারণ কি? খুব ভালো করেই জানি ক্লোরিনের বিরঞ্জন ধর্মের কারণ হচ্ছে আমরা জারণটাকে জানি। SO2 হলে বিজারণ হতো, ক্লোরিনের ক্ষেত্রে জারণ। আচ্ছা, নিচের কোনটি KI এর জলীয় দ্রবণ থেকে I2কে মুক্ত করতে পারবে? তো KI, একটু আগে আমরা এই প্রশ্নটা আলোচনা করছিলাম, KI থেকে I2 মানে এটাকে KIকে জারিত করে আয়োডিনে করতে পারবে কে? ফ্লোরিন করতে পারবে, ক্লোরিন করতে পারবে, ব্রোমিন করতে পারবে, এটা সবাই করতে পারবে। এই যে একটু আগে আমরা এই যে ব্যাখ্যাটা করছিলাম, এই যে এই 31-এর যে প্রশ্নটা, এই এখানকার ব্যাখ্যাটা আর এই ব্যাখ্যাটা আমার একই। ঠিক আছে। তাহলে KIকে I2 করতে পারবে সবাই, এরা সবাই পারবে। নেক্সট হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, মানে যেটাকে আমরা HClO বলে যেটাকে চিনি, ক্লোরিনের অক্সিডেশন স্টেট +1, এটাকে ডিসপ্রপোর্শনেশন ঘটালে কি হবে? জারণ স্তরটা একবার কমবে, একবার বাড়বে। তাহলে আমাদের এখানে কোন প্রোডাক্টটা উৎপন্ন হবে? এমন একটা প্রোডাক্ট উৎপন্ন হবে যেখানে আমাদের মাইনাস আসবে, ক্লোরিনের চার্জটা -1 আসবে, মানে কমবে ওখান থেকে। তাহলে অপশান হিসেবে আমরা HCl পাচ্ছি যেখানে Cl হচ্ছে -1, আর HClO3 পাচ্ছি যেখানে এটা হচ্ছে +5। তাহলে একবার -1 হচ্ছে, একবার +5 হচ্ছে, তাহলে এখানে ডিসপ্রপোর্শনেশন ঘটছে। আগেরগুলো হবে না কেন? আগেরগুলোতে দেখো এটা +5 আর এটা হচ্ছে আমাদের +3, তাহলে এখানে দুটোই তো জারণ হয়ে যাচ্ছে, তাহলে এটা হলো না। তারপরেটাতে এটা +1, তারপরটাতে +3, তাহলে +1 থেকে +1 +3 জারণ বিজারণ হচ্ছে না। আচ্ছা, আর এটাও তো হবে না, +3 এখানটা, আর এটা হচ্ছে +7। তাহলে আমার একমাত্র অপশান দাঁড়ালো কোনটা? লাস্টেরটা। নেক্সট হচ্ছে বার্থোলেট যৌগ কাকে বলা হয়? তো এটা মুখস্থর প্রশ্ন, এটা খেয়াল রাখবে। বার্থোলেট যৌগ বলা হয় বার্থোলেটের লবণ বলা হয় KClO3-কে। ঠিক আছে। নেক্সট হচ্ছে বস্ত্রশিল্পে বিরঞ্জিত কাপড় থেকে যে অতিরিক্ত ক্লোরিনটা, সেটাকে অপসারিত করার জন্য আমাদের কি ব্যবহার করা হয়ে থাকে? ঠিক আছে, এই প্রশ্নটাও খেয়াল রাখবে, মুখস্থর প্রশ্ন। যে ক্লোরিন তো বিরঞ্জন ঘটালো, ঠিক আছে, তো সেই বিরঞ্জিত কাপড়ের মধ্যে যে এক্সট্রা ক্লোরিনটা থেকে গেল সেটাকে আমরা Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট হাইড্রাস, ঠিক আছে, 5H2, এটা দিলে পরে সেখান থেকে আমাদের ক্লোরিনটা অপসারিত হয়ে যায়। ইচিং অফ গ্লাস, কাঁচের সাথে বিক্রিয়া করে কে? SiO2-র সাথে বিক্রিয়া করে একমাত্র HF। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা ভালো করে খেয়াল রাখবে।
আচ্ছা, এটা আমাদের নোটসের মধ্যে দেখবে শেষের দিকটাতে রিয়েকশানে লেখানো আছে যে সেই কারণে কাঁচের পাত্রে এইচএফ রাখানো হয় না, ঠিক আছে। তো ইচিং অফ গ্লাস বা গ্লাসের ক্ষয়ের জন্য আমাদের এইচএফ দায়ী। নেক্সট, সূর্যালোকে ক্লোরিন গ্যাস কার্বন মনোক্সাইডের সঙ্গে বিক্রিয়ায় বিষাক্ত ফসজিন তৈরি করে। মানে কার্বন মনোক্সাইডের সাথে যে Cl2 তৈরি হয়, তাহলে আমাদের এখানে ফসজিন গ্যাস মানে কার্বনিল ক্লোরাইড উৎপন্ন হয়। তো এখানে কার্বন মনোক্সাইডের কী ধর্ম প্রকাশ পায়, কার্বন ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, ফলে এই যে ধর্মটা সেটা হচ্ছে যুত যৌগ গঠন করার ধর্ম আমার এখানে প্রোডাক্ট হচ্ছে, বিষাক্ত ফসজিন গ্যাস এখানে উৎপন্ন হয়। বেশ, তো আজকের ভিডিওটা এতটাই। এখানে আমরা 45টা প্রশ্ন আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা এরকম আরও টপিক নিয়ে আলোচনা করব। ওকে।